আর কি, মানে প্রেমে লোক অনেক কিছুই করতে পারে। বাবা মার জায়গা থেকেও সেটা আমি সম্মান করি। ডেফিনেটলি বাবা মা যেটা করেছে ওটা ওদের জন্য খুব কষ্টকর, যন্ত্রণাদায়ক। এখন আমি নিজে মা হয়েছি, ডেফিনেটলি আমি বুঝবো সেটা, বাট তখন তো বুঝিনি। তো তখন সিচুয়েশনই এমন হয়েছিল। তো ওরকম ওরা ইয়ে করছে, এবার পুলিশে এসে জিজ্ঞেস করছে, পুলিশ দেখছি কি আমাকে সাইডে ডাকলো, আমাকে সাইডে ডেকে জিজ্ঞেস করছে, শোনো মামুনি, তোমাকে না যেতে হবে না, হ্যাঁ আমি ওকে নিয়ে যাচ্ছি, প্রসেনজিৎকে নিয়ে যাচ্ছি, নিয়ে একটু কথা টথা বলে তারপরে ওকে ছেড়ে দেবো। তুমি এখন বাবা মার ঘরে ফিরে যাও, তোমার তো বিয়ে হয়ে গেছে, তো তোমার এখন কোনো টেনশন করার নেই, তুমি বাড়ি চলে যাও। মানে পুরো গট আপ কেস, হ্যাঁ, যে আমাকে একবার বাড়ি নিয়ে ফেলতে পারলে ওদের কেল্লা হতে। আমি বলছি কি, আর আমার বর বলছে কি, গৌরী তুমি কিন্তু আমার সাথে যাবে, ওরা কিন্তু তোমাকে বোকা বানাচ্ছে, হবে না। এবার আমি না মানে কি করব বুঝতে পারছি না। আলটিমেটলি পুলিশ ভ্যানে আমার বরের সাথে আমি ছাড়িনি, আমিও উঠেছি পুলিশ ভ্যানে, নিয়ে তারপরে বারাসাত থানায় গেছি। গিয়া টুকুনকে দেখলাম হাজতে ঢুকিয়ে দিল। হ্যাঁ মানে এগুলো চলছে, মানে বারাসাতে সবাই জানে তখন এইসব কথাগুলো। তো ওকে হাজতে ঢুকিয়ে দিল, আর আমার পুলিশ স্টেশনের বাইরের যে চেয়ারগুলো আছে ওসির চেয়ারের সামনে বসিয়ে রেখেছে। বসিয়ে রেখে আমার মা ফা বাড়ির লোকজন সবাই বসে আছে, আর টুকুনকে হাজতে ঢুকিয়ে দিল। এবার টুকুনের বাবা টাবাও লয়ার ফয়ার নিয়ে এসছে যে কেন ছেলেকে ঢুকিয়েছে এইসব। এবার প্রসিডিওর করতে তো একটু টাইম লাগে, আর আমার বাবা তো অলরেডি পুলিশ স্টেশনে যাই হোক হাত ফাত করে সেট করে রেখেছে। তো হঠাৎ করে অনেক কিছু বলার পরে টুকুনের বাবা মা এসে টুকুনকে নিয়ে যাচ্ছে। তো তখন টুকুন আমাকে বললো কি যে আমার বউ রেজিস্ট্রি হয়ে গেছে, আমি নিয়ে যাবো। ও একদম অ্যাগ্রেসিভ, বললো আমি তোমাকে বাড়ি যেতে দেবো না, তুমি আমার সাথেই যাবে, এত কিছু যখন হয়ে গেছে। আর আমিও কাঁদছি, হ্যাঁ তোমার সাথেই আমি যাব। হঠাৎ করে আউট অফ নোওয়্যার দেখলাম আমার মা প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে। এসে বলছে কি, তোর বাবু তো হাসপাতালে ভর্তি, তখন মেগাসিটি নার্সিং হোম ছিল বারাসাতে একটা, বললো তোর বাবু হাসপাতালে ভর্তি, এক্ষুনি তোকে যেতে হবে। আমি না মানে কি বলবো, যেরকম প্রেমে অন্ধ ছিলাম তেমনি ইনোসেন্টও ছিলাম, অত মারপ্যাচ বুঝিনি। অবভিয়াসলি যতই হোক বাবা মার জন্য এই দুঃখ কষ্ট ওই টানটা তো থাকবে, রক্তের টান ভাই। মানে কোনো সন্তানের সামনে যদি কখনো মা এসে কেঁদে বলে যে তোর বাবা হসপিটালাইজ, মানে মরণাপন্ন অবস্থা, হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো আমি ভেবেছি সত্যি মানে মা কি এত বড় মিথ্যে কথা বলবে। বলে আমি না টুকুনকে বলছি কি, না না তুমি কিছু মনে করো না, আমি বাবুকে দেখেই চলে আসবার, আমাদের তো রেজিস্ট্রি হয়েই গেছে, তো ওরা কি করে আটকে রাখবে। বলে আমি ওখান থেকে মায়ের সাথে চলে গেলাম। তারপরেই আমার নেক্সট লেভেল শুরু হলো। ওই যে গেলাম, যাওয়ার পরে আমি একটা বছর বাড়িতে ওরা আমাকে আটকে দিয়েছিল, মানে এই ঢপটা মেরে নিয়ে এসেছিল। আর ইন বিটুইন আমার বাবা কি করেছিল, আমার বার্থ সার্টিফিকেটে মানে 18 বছর না হলে তো রেজিস্ট্রি করা যায় না, তো আমি নভেম্বরে 18 হয়েছি, আর ঠিক ফেব্রুয়ারিতে রেজিস্ট্রিটা করেছিলাম। এবার আমার বাবা লয়ারের সাথে কথা টথা বলে মানে আমাকে আটকে রেখে, যে মেয়েকে তো এই জায়গা থেকে বাঁচাতে হবে, বাবা মা যেটা কর্তব্য বাবা মা ভেবেছে, তো আটকাতে হবে ভেবে ওরা কি করেছে, ওরা আমার ডাইভোর্স কেস করলে মেয়ের বদনাম হয়ে যাবে, ট্যাগ লেগে যাবে যে মেয়ে ডাইভোর্সি, তার জন্য নালিটি অফ ম্যারেজ বলে, যারা তোমরা ল ফ একটু জানো তারা ডেফিনেটলি জানবে, নালিটি অফ ম্যারেজ বলে একটা অ্যাক্ট আছে, যেটাতে নাকি মানে নাবালিকা বিয়ের এরম একটা কিছু, যে 18 বছর মানে হওয়ার আগেই মেয়েকে বিয়ে করেছে, তাই বিয়েটা নালিফাই হয়ে গেল। তো ওরা আমার বার্থ সার্টিফিকেট আর কি সব লুকিয়ে জালিজুলি করেছে, যে মেয়ের 18 বছর হয়নি, ওরা ওটাই প্রেজেন্ট করতে যাচ্ছিল যে মেয়ে আমার নাবালিকা, বুঝতে পারেনি, ছেলে ভুজুং ভাজুং দিয়ে বুঝিয়ে সম্পত্তির জন্য ওকে বিয়ে করেছে। তো এটাই ছিল গল্প। তারপরে তো ওই বড় বড় ছেকল দিয়ে জানলা ফানলা সব বন্ধ টন্ধ করা হলো, এরকম করে 1 বছর চললো। চলার পরে তারপরে মাঝে মধ্যে কয়েকটা ছোট ছোট সিচুয়েশন আরো যেগুলো হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার মাসুতো দিদির বিয়ে ছিল, মানে আমি তো পুরো ওরকম ঘরে লক, তার মধ্যে একদিনই আমি বেরোবার সুযোগ পেয়েছিলাম, আমার মাসুতো দিদির বিয়ে ছিল। তো বিয়ের আগে পিছে রায়পুরো ভাত হানা টানা ওগুলোতে আই ওয়াজ নট অ্যালাউড টু গো, আমাকে যেতে দেয়নি। শুধু একদম যেদিন বিয়ের দিন সেদিন আমাকে গাড়ি করে বার করছে, হ্যাঁ যেন কয়েদি বার করে না জেল থেকে, মানে এক জেল থেকে আরেক জেলে ট্রান্সফার করছে। তো সেদিনের ঘটনাটা ঠিক এরকম ছিল। আমাদের তখন একটা অ্যাম্বাসাডার ছিল আর একটা মারুতি ভ্যান ছিল, ওই মেরুন কালারের চেরি রেড কালারের মারুতি ভ্যান ছিল, দুটো গাড়ি ছিল। তো দুটো গাড়িতেই সবাই উঠেছে, আমাকে নিয়েছে মারুতি ভ্যানটাতে। মারুতি ভ্যানে এরকম সামনাসামনি সিট থাকে না, আমি মাঝখানের সিটটাতে একদম মাঝখানে বসেছি, আমার এক পাশে আমার জামাইবাবু বসেছে, এক পাশে আমার মা বসেছে, উল্টো দিকে আমার এক মামা বসেছে, আরেক মামা বসেছে, 5খানা মামা, আমার ছোট মামা আর 9 মামা ছিল বোধহয়। আর সামনে ড্রাইভার রয়েছে আরেকটা কর্মচারী, আর পেছনে অ্যাম্বাসাডারেও পুরো আরো অন্য মামা বাবুর বন্ধু বান্ধব সবাই যাচ্ছে। দুটো গাড়ি নিয়ে যাচ্ছে, জাস্ট হয়তো 15-20 মিনিটের রাস্তা মাসির বাড়ি। তো ওরম করে গাড়িতে যেতে যেতে আউট অফ নোওয়্যার আমার বর কোথা থেকে যেন দেখতে পেয়েছে যে আমি হোটেল থেকে বেরোচ্ছি, বা ওর কোনো বন্ধু দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ওকে বলেছে। আর সেদিন মালটা পাড়াতেই ছিল, হ্যাঁ আমার বর। হঠাৎ করে ওর একটা তখন ইয়ামাহা বাইক ছিল, বাইক নিয়ে এসে দুম করে
আমাদের পুরো মারুতি ভ্যানটার সামনে এরকম ক্রস করে দাঁড় করালো, মানে হিরোইক কায়দায় চাপাটালি একদম মোড়ে দাঁড় করিয়েছে। এবার আমাদের বাড়ির লোকজন তো ঘাবড়ে গেছে, ওদের তো প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে যে কি হয়েছে। এবার আমার জামাইবাবু বেরিয়ে না আমার বরের এরম কলারটা ধরে যাই বাদরাম হচ্ছে গুন্ডামো হচ্ছে এরম করেছে। আর আমার বরের পায়ে এখনো দাগ আছে, ও ওরম করে যখন নামতে গেছে সাইলেন্সার পাইপে না ওর পাটা পুরো পুড়ে গেছে, মানে সাইলেন্সার পাইপ গরম ছিল, কিভাবে নামতে গেছে পুড়ে গেছে। এবার ও তেরে মেরে করে মানে রীতিমতো হাতাপাই হচ্ছে। হঠাৎ করে ওর বন্ধু বান্ধব চলে এসে, মানে ওই মেন চাপাডালি মোড়, তোমরা যারা বারাসাতের ওইদিকে থাকো ডেফিনেটলি যার মানে থিকলি ক্রাউডেড, যেমন গড়িয়াহাটের মোড় তেমনি বারাসাতে চাপাডালি মোড়, মানে বেশ প্রমিনেন্ট একটা জায়গা, সারাক্ষণ ক্রাউডেড থাকে। তো ওখানে লোকজন তো সব দর্শক হা করে দেখছে যে মানে এরকম একটা মস্তি বাড়ি জিন্দেগি চলছে। আমি গাড়ির মধ্যে বসে আছি, আমি তো ভেবা চাকা খেয়ে আমি শুধু কাঁদছি। আমি ভাবছি কি আমি মানে আমার বাড়ির লোকের সাথে মারপিট হচ্ছে সেটাও কষ্ট লাগছে, আবার আমার বরকে না জানি মেরে ফেলে সেটা ভেবেও আতঙ্কিত। তো আমি ভেতর থেকে বলছি ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, যেরকম করে বাচ্চারা, ওকে মেরো না, ওকে মেরো না। আর আমার মা তো ওখানেই ঠাস করে একটা থাপ্পড় দিয়েছে আমাকে, বলে কি ওখানে জামাইবাবুর গায়ে হাত তুলছে, মামাদের গায়ে হাত তুলছে, কোথা থেকে একটা লুচ্ছা লাফাঙ্গা ছেলে বিয়ে করেছিস, সবার সামনে মান সম্মান ডুবিয়ে দিচ্ছে, তাও তুই মানে নির্লজ্জ বেহায়ার মতন বলে যাচ্ছিস, মানে মাদের এইসব ভাষা। আমি কেঁদে কেটে বলেই যাচ্ছি মা ওকে মেরো না, ও মরে যাবে, ও মরে যাবে, এইসব করে। ও লিটারেলি আমার বর না কোথা থেকে যে মারুতি ভ্যানগুলো হালকা হয় তো, ও আর ওর বন্ধু এসে না সামনে দিয়ে গাড়িটাকে এরম করে তুলে দিল, তুলে দিয়ে এরম এরম করে ধাক্কাচ্ছে, লাথি মারছে যে আমাকে বার করো, আমার বিয়ে করা বউকে নিয়ে চলে যাচ্ছে। মানে লিটারেলি ড্রামাটিক সিচুয়েশন চলছে, যেগুলো নাকি এখন ভাবি যে সেটা হয়তো দরকার ছিল না, বাট যাই হোক তখন সিচুয়েশন মেবি ওরকমই ছিল, ডিম্যান্ড করেছে, হয়েছে। তো এইসব করার পরে যাই হোক ওখানে মারপিট করে তারপর আমাদের হোটেলের কর্মচারী আরো একদল বাবু পাঠিয়ে দিল সাথে সাথে, ওরা এসে রেস্কিউ করে গাড়ি ফাড়ি ওখান থেকে নিয়ে সেই রাতটা মাসির মানে মাসতো দিদির বিয়েতে কোনো রকমে কাটালাম। তো আমি তো সারাটা ইয়েতেই কান্নাকাটি করেছি, মাসি মামা টামা সবাই সারাক্ষণ আমাকেই দোষ দিয়ে গেছে, এরকম মেয়ে থাকার থেকে মরে যাওয়া ভালো, মা বাবার মান সম্মান ডুবিয়ে দিচ্ছে, মানে ভাবা যায় না, নির্লজ্জ, পড়াশোনা শিখিয়ে এইসব হয়েছে, বাবা মারা যেরকম ডায়লগ দেয় তো ওরকম হয়েছে। আর আমি তো কেঁদেই যাচ্ছি অসহায়ের মতন। তারপরে যাই হোক ওই করে আবার বাড়িতে গিয়ে আবার তালাবন্দি, এরম করে আবার চলেছে 5-6 মাস। তারপরে ফাইনাল গল্পটা শুরু হয়েছে। একদিন এরকম মানে হয় না, থেকে 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 আমিও নুইয়ে গেছি, মাথার চুল প্রচুর উঠতে শুরু করলো, টেনশনে খাচ্ছি না দাচ্ছি না, রাতে ঘুমাচ্ছি না, কেমন একটা চোখ টোক গর্তে ঢুকে গেছে, আর একটা কঙ্কাল টাইপের কেমন একটা দেখতে হয়ে গেছে ওরম থেকে থেকে। তারপরে একদিন আমার দাদুর মৃত্যুবার্ষিকী ছিল, তো এটা আর কি অনেকদিন পরে, এই মাসতো দিদির বিয়ে গেল, তার মাঝখানে আর কোথাও বেরোয়নি আমি। তারপরে মামা বাড়ি মাসির বাড়ি এগুলো আমার সব বারাসাতে পাশাপাশি। তো মামা বাড়িতে মা বললো, দেখলো আমি একটু শান্ত হয়ে গেছি, তো মার বোধহয় দেখে একটু মায়া লেগেছে, মা বললো এখন ভুলে গেছিস? আমি বললাম কি হ্যাঁ, ও বাবু যেদিন রাজি হবে সেদিন বিয়ে করবে, আমি এমনিতে যাব না। তো আমাকে সেদিন ওরা মামা বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানেও মনমোড়া হয়ে বসে আছি, সবাই গল্প করছে, মারা গল্প করছে, মাসিরা গল্প করছে, ভাই বোনরা গল্প করছে, মামা মেশোরা এক জায়গায় গল্প করছে, আমার বাবু যায়নি শুধু। তো আমি না বসে বসে ভাবছি, মানে সকালবেলা গেছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, তো বিকেল অবধিও মনের মধ্যে খুব ঝড় চলছে যে কি করব, মানে আবার ওই এইটাই আমার সুযোগ যে আমি 5 তলার ওপর থেকে বেরোনো খুব চাপ, মানে আর আমি সুযোগ পাবো না, আর ওরা আমায় কোথায় কি করে দেবে তার কোনো ঠিক নেই। তো আমি ভাবছি কি ওরম করে ঘরবন্দি হয়ে না পড়াশোনা করতে দিচ্ছে, না মানে বিয়ে করতে পারছি, অন্য কোনো মানে অন্য কারো কথা তো তখন ভাবতেই পারি না, ভাবলেই গা ঘিন ঘিন করছে, ঘেন্না করছে, মানে অন্য কাউকে বর হিসেবে বা অন্য জায়গায় বিয়ে করবে এগুলো মানে ভাবতেই পারি না। জাস্ট তোমরা যারা প্রথম প্রেম করেছো বা ভালোবেসেছো তারা বুঝতে পারো যে কতটা কষ্ট হয়। তো তখন আমি বসে বসে না হঠাৎ করে ভগবান কোথা থেকে যে একটা মনের জোর দিল বা কি মানে মাথায় ঢুকলো, আমি ভাবলাম কি এটাই আমার লাস্ট সুযোগ, এই যদি আমি আজকে এখান থেকে না বেরোই তাহলে আমি আর ওদের মানে জাল থেকে বেরোতে পারবো না বলে, মানে মামা বাড়ির তো একটা সামনের দিকে দরজা থাকে, একটা পেছনের দিকে দরজা থাকে। সামনের দরজায় যেহেতু সবাই ওরা রয়েছে, আমি কি করেছি পেছনের দরজা দিয়ে, মানে সামনের দরজাতেই জুতো ফুতো রাখা ছিল বারান্দার দিকে, আমি তার জন্য জুতোও পরতে পারিনি, মানে এটা আমার সারা জীবন মনে থাকবে যে আমি বাড়ি থেকে পালিয়েছিলাম একটা সালোয়ার কামিজ পরে খালি পায়ে, মানে আমি জুতোটাও পরতে পারিনি, কেননা জুতোটা সামনের দরজার দিকে ছিল। আমি পেছনের দিকে কলতলা থাকে না, ওই কলতলা দিয়ে ঘুরে এরম মাথা নিচু করে করে সানসেটের নিচ দিয়ে গিয়ে তারপরে দৌড়ে ওই পাড়া দিয়ে পালিয়েছিলাম, যেখানে নাকি পরে তোমাদেরকে বলেছিলাম যে আমার বর পিছনে বাইক নিয়ে আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে বলছিল, এই গৌরী তুমি দৌড়াচ্ছ কেন?
তারপরে তো তোমরা জানোই। তো হ্যাঁ, এটাই বলার ছিল। আই হোপ তোমরা এনজয় করলে। আমি আরেকদিন আরেকটু ভালো করে ডিটেলসে বলবো যে বিয়ের পর আমার লাইফটা কিভাবে, মানে কোথায় কোথায় গেলাম, ওর পর থেকে কন্টিনিউশন করবো। অ্যান্ড ভালো করে তোমরা শুনতে থেকো। বাট তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, ডেফিনেটলি সবাই ভালোবাসো, প্রেম করো। আমি দু তরফ থেকেই বলবো। আমি মানে যারা যদি এরকম প্রেম বা ভালোবাসা, আজকালকার ছেলেমেয়েরা অবশ্য অনেক স্মার্ট, এরকম ভুলভাল ডিসিশন নেয় না। বাট যদি তোমরা কখনো প্রেম করে থাকো তাহলে মানে অ্যাটলিস্ট নিজের কেরিয়ারটা তৈরি করে, পড়াশোনা করে, বাবা মাকে জানিয়ে তারপরেই সসম্মানে বিয়েটা করো, বাবা মাকে কনভিন্স করে। অন্য কোনো ভুলভাল আমার মতন এরকম ডিসিশন নিও না। আর আমি মা হয়ে গেছি, তাই আমি অন্য মায়েদেরও বলবো যে অ্যাটলিস্ট মানে আমরা তো ওই বয়সটা পেরিয়ে এসে মা হয়েছি, মেয়ের জায়গাটা ক্রস করে তারপরে আমরা মা হয়েছি। তো আমি মেয়ের অভিজ্ঞতা কি ছিল সেটাও বুঝতে পারি, মেয়ের একটা মেয়ে হিসেবে মনের অবস্থা কি হতে পারে সেটাও যেমন বুঝি। আমি একটা মা হয়েও এখন সেই মানে ফিলিংটাকে সম্মান করতে শিখেছি। তার জন্য আমি আমার ছেলে মেয়েকে মানে প্রেমে কোনো বাধা দেইনি, কারণ প্রেম কোনোদিনও খারাপ হতে পারে না, প্রেমটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো। এবার সেটা যদি কখনো আমাদের ছেলেমেয়েরা ভুলভাল পার্টনারের সাথে প্রেম করে, বা আমাদের মানে বুঝতে পারছি যে ওর সাথে প্রেম করলে আমার ছেলে মেয়ের ক্ষতি হবে, তো সেটার জন্য এরকম মানে হার্শ ওয়ে নিও না তোমরা। সেটার জন্য ছেলে মেয়েকে ভালো করে বোঝাও, ওদের সাথে বসে ওদের মনের অবস্থাটা বোঝো, ওরা কি করতে চাইছে, ওদেরকে চান্স দাও না। কেননা একটা সত্যি কথা কি বলো তো, যতক্ষণ তুমি বাচ্চাদের বলবে যে ওটা আগুন, হাত দিস না, ওরা কোনোদিনও শুনবে না, বিশ্বাস করো। বাট ওদের একবার চান্স দিও যে আগুনে হাতটা পোড়াক, যখন বুঝতে পারবে যে পুড়ছে, তখন আর তোমাকে দ্বিতীয়বার বলতে হবে না। তখন কিন্তু বাচ্চারা নিজেরাই শিখে যাবে যে হ্যাঁ এটা আগুন, তো আমাকে বুঝে চলতে হবে, এটা তার হাত দেওয়া যাবে না। বাট ওটা বাবা মারা বললে ছেলেমেয়েরা না ওই বয়সে, মানে তুমিও ছেলে মেয়ে ছিলে, তোমরাও ছিলে, আমরাও তো ছেলে মেয়ে থেকেই এই বয়সে এসছি। তো একটা বয়স থাকে জানো তো, ওটা বয়সের ধর্ম। মানে তখন না সবকিছু খুব সহজ মনে হয়, সবকিছু অনেক বেশি রঙিন মনে হয়। আমরা বাস্তব পৃথিবীটাকে অত সুন্দর করে বুঝতে পারি না, অত মানে ভাবি না যে আগে পিছে কি আছে লাইফে, যেটা নাকি বাবা মারা বোঝে। তো বাবা মা হিসেবে এটা আমাদের কর্তব্য প্রত্যেকটা সন্তানকেই ঠিক করে বোঝানো। আমি যদি আমার সন্তানকে ঠিক করে লাইফ সম্পর্কে বোঝাতে না পারি, তো সেটা আমার অক্ষমতা, আমার ছেলেমেয়ের অক্ষমতা না। কেননা ওরা তো এখন ওই বয়সটা ক্রস করে বাবা মাতে যায়নি, বাট আমি তো ওদের ওই বয়সটা বেঁচে এসে অভিজ্ঞতা নিয়ে আমি এই জায়গাটাতে এসছি। তো ডেফিনেটলি এটা টোটালি অ্যাজ আ মাদার আমার দায়িত্ব যে আমি আমার ছেলে মেয়েকে কতটা বোঝাতে পারছি, কিভাবে বোঝাচ্ছি, এবং বুঝিয়ে কতটা সাকসেসফুল হতে পারছি। আর যদি নর্মাল প্রেম করছে, প্রেম করতে দাও না ভাই। ছেলে মেয়ে যাতে কোনোদিনও কোনো মেয়েকে, মানে আমি বলছি যারা ছেলের মা, শিখিও ছেলেদেরকে যাতে মেয়েদের সম্মান করতে শেখে, নিজের প্রেমিকাকে বা বউকে ভালোবাসতে শেখে এবং ওদেরকে বুঝতে শেখে। আর মেয়েদেরকেও বলবো ওইভাবে শিখিও যাতে যেই ছেলেটাকে ভালোবাসে তাকে কোনোদিনও কোনো মানে ধোকা না দেয়, ভালোবাসে, তার সাথে থাকে সুন্দর করে। তো এটাই বলার আছে। অ্যান্ড সবাই ভালোবাসো, সবাই ভালোবেসে থাকো, সবাই ভালোবাসার স্বপ্ন দেখো, ভালোবেসে থাকো। কারণ ভালোবাসাটা সত্যি একটা খুব সুন্দর জিনিস, খুব সুন্দর। আর আমার মনে হয় পৃথিবীতে সবাই যদি মানে এই ভালোবাসার জগতেই থাকে, তাহলে পৃথিবীতে এত মানে অবাঞ্ছিত জিনিসপত্র হয় না, এত ক্রোধ, হিংসা, রাগ, মানে আরো যেসব মানে আমি নামগুলো নিলাম না, নিতেও খারাপ লাগে, এত বাজে বাজে জিনিস হচ্ছে সমাজে। তো সেইগুলো আমাদের কারো আকাঙ্ক্ষিত নয়। বাট প্রেমটা কিন্তু সত্যিই খুব সুন্দর। মানে প্রেম করো, ভালোবাসো, ভালোবেসে জীবনকে আরো সুন্দর করো। লাভ ইউ অল, লাভ ইউ অল। অ্যান্ড থ্যাংক ইউ তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, এত সুন্দর করে আমার কথাগুলো শেখার জন্য। আমি না একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কেননা আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমরা আমাকে যতটা রেসপেক্ট দিচ্ছ, যতটা আমাকে ভ্যালিউ দিচ্ছ, সত্যি বলছি আমার বাবা মা আমাকে কোনোদিন এই ভ্যালুটা দেয়নি। আমার ছেলে মেয়ে আমাকে বোঝে, ভালোবাসে, বাট মেবি ওরাও হয়তো অতটা মানে বুঝতে পারেনি যে মায়ের কতটা কি ট্যালেন্ট আছে বা কি আছে, হয়তো সেটা পসিবল না। বাট তোমরা বাইরের মানে অন দি আদার পার্ট অফ দ্য মোবাইল, যাদের নাকি আমি অর্ধেক জনকে চিনি না, জানি না, বাট এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করেছো, এত সুন্দর সুন্দর কথা লেখো, মানে কি করে লিখতে পারো কেউ কাউকে না চিনে। আমি রিয়েলি ভেরি গ্রেটফুল। আবার বলছি আই লাভ ইউ, লাভ ইউ অল, লাভ ইউ, লাভ ইউ, মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ, গুড নাইট।